আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, ইরান এবং ইসরায়েলের মধ্যে একটা যুদ্ধবিরতি চলছে। এটি কি ইরানের কাছে শুধুই যুদ্ধবিরতি, নাকি পরবর্তীতে আরো বড় কোনো আক্রমণ থেকে নিজেদের রক্ষা এবং পাল্টা জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নেয়ার একটা কৌশলগত বিরতি? এই প্রশ্ন উঠেছে। ইরান এখন কি করতে পারে? এর জবাবে বলা যায়, ইরান তিনটি কাজ করতে পারে। নাম্বার ওয়ান, তাদের নেতৃত্বের পুনর্গঠন করা। নাম্বার টু, অস্ত্রভান্ডার পূর্ণ করা এবং নিজেদের যেসব ঘাটতি রয়েছে সেগুলো পূর্ণ করা। নাম্বার থ্রি, কূটনৈতিক আক্রমণ শানিত করা এবং বিশ্বে নিজেদের বন্ধুদের মধ্যে একটা জোট গড়ে তোলা। কেন এই কথাটি সামনে এলো, বা ইরান যে এই কাজগুলো করতে পারে কেন? ইরানের অতীত ইতিহাস বিচার বিশ্লেষণ করলে এই বিষয়গুলোই স্পষ্ট হয়ে ওঠে। খুব বেশি দূরে যেতে হবে না সুপ্রিয় দর্শক। 1980 থেকে 88 সাল পর্যন্ত ইরাক ইরানের মধ্যে যে যুদ্ধ হয়েছিল, সেই ঘটনাগুলোকে সামনে রেখে চলুন আমরা এবার মিলিয়ে নেই যে এই কথাগুলো কতটুকু আসলে সত্য হতে পারে। প্রথমে হলো, ইরান তার যে অস্ত্র ভান্ডার রয়েছে তাকে পূর্ণ করার চেষ্টা করবে, এ বিষয় নিয়ে আলোচনা করি। আপনাদের মনে আছে নিশ্চয়ই যে ইরাক ইরান যুদ্ধের পরে ইরান তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচির দিকে মনোযোগ দিয়েছিল এবং তখন তারা এটি অভাব বোধ করেছিল যে তাদের হাতে এই অস্ত্রটি নেই। যদি থাকতো তাহলে তারা যুদ্ধে আরো ভালো করতে পারত। সুতরাং ইরান তারপর ক্ষেপণাস্ত্রের দিকে মনোযোগ দেয় এবং এর ফলাফল কি হয়েছে তা তো আপনারা ইসরায়েলের সঙ্গে এই 12 দিনের যুদ্ধে দেখতেই পেয়েছেন। ফলে এখন এই 12 দিনের যে যুদ্ধ, তাতে করে ইরানের বেশ কিছু দুর্বলতা বা ঘাটতি তাদের চোখে পড়েছে। এই যেমন প্রথম হলো যে সাইবার আক্রমণ করার বা সাইবার নিরাপত্তার বিষয়ে কিছুটা ঘাটতি তাদের ছিল, যে কারণে ইসরায়েলের যারা গুপ্তচর রয়েছে তারা ইরানের এই সাইবার রাডার সিস্টেমকে হ্যাক করে ফেলেছিল এবং তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে 8 ঘন্টার জন্য ইরানের হাতছাড়া করে ফেলেছিল। এবং এই 8 ঘন্টার মধ্যেই একটা বড় ধরনের আক্রমণ হয়েছে ইরানে, যে আক্রমণে ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ পদস্থ কর্মকর্তা, তাদের সেনাবাহিনী প্রধান, তাদের আইআরজিসি প্রধান এবং তাদের বেশ কয়েকজন সামরিক কমান্ডার, তাদের নিউক্লিয়ার সায়েন্টিস্ট, এদেরকে হারাতে হয়েছে। সুতরাং এটি খুব স্বাভাবিক যে ইরান এখন চেষ্টা করবে তাদের এই সাইবার সিকিউরিটি ডেভেলপ করা এবং সাইবার আক্রমণ শানিত করার দক্ষতাকে নিজেদের আয়ত্তে নিয়ে আসার বিষয়টি তারা এখন মনোযোগ দেবে। পুরো 12 দিনের যুদ্ধের ভেতরে ইরান যেখানে সাফল্য দেখিয়েছে সেটি হলো যে মিসাইল ছোড়া, কিন্তু তারা তাদের নৌপথ কিংবা আকাশপথে বড় ধরনের কোনো যুদ্ধ সাফল্য দেখাতে পারেনি, যেটা ইসরায়েল দেখিয়েছে। ফলে এখন ধারণা করা যায় যে ইরান আকাশপথে যুদ্ধ করার জন্য এখন যুদ্ধ বিমান কেনার কথা ভাববে। আর যদি যুদ্ধ বিমান ইরান সংগ্রহ করতে চায় তাহলে তারা চীনের কাছে যেতে পারে, কারণ সাম্প্রতিক সময়ে ভারত পাকিস্তান সংঘাতের সময়ে চীনের তৈরি করা যুদ্ধ বিমান বেশ কার্যকারিতা প্রমাণ করেছে। আবার রাশিয়ার কাছ থেকে Su-35ও সংগ্রহ করতে পারে ইরান, এই বিষয়গুলো তাদের ভাবনায় থাকতে পারে। এখন প্রশ্ন হলো যে এসব যুদ্ধ বিমান সংগ্রহ করতে হলে তো অনেক ডলার লাগবে, অনেক টাকা লাগবে। সেই ক্ষেত্রে ইরান কি করবে? সেই ক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন যে ইরান তেলের বিনিময়ে এই যুদ্ধ বিমানগুলো সংগ্রহ করতে পারে। একই সঙ্গে রাশিয়ার কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহ করারও একটা চেষ্টা ইরান করে থাকতে পারে বলে বিশেষজ্ঞরা বলছেন। এবং রাশিয়ার কাছ থেকে S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ছাড়াও ইরানের সমরবিদেরা আরো একটা বিষয়কে চিহ্নিত করেছেন যেটি তাদের কাছে ঘাটতি মনে হচ্ছে। সেটা হলো এয়ারবোর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম, বা আকাশপথে কোনো আক্রমণ হলে আগেভাগেই সতর্ক করার প্রযুক্তি ইরানের কাছে নেই এবং ইরান এটিকে এখন সংগ্রহ করার চেষ্টা করবে। কেন? কারণ সবচেয়ে উন্নত ভূমিভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতাও মারাত্মকভাবে সীমাবদ্ধ হয়ে যেতে পারে, কমে যেতে পারে, যদি কোনো দেশের কাছে এই এয়ারবোর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম না থাকে। সুতরাং এখন ইরান এই সামরিক প্রস্তুতি এগুলো নিতে পারে এবং তাদের অস্ত্রের ঘাটতি আছে সেগুলোকে তারা পূর্ণ করতে পারে। এবারে আসুন আমরা আলোচনা করি যে নেতৃত্বের পুনর্গঠন। এই যে আচমকা আক্রমণ করে ইরানের নেতাদের হত্যা করে ফেলা, এই যে ক্ষতি, এরপর ইরান কি যুদ্ধে ঘুরে দাঁড়াতে পারে?
এবারে তো আমরা দেখলাম যে ইসরায়েলের সঙ্গে যে 12 দিনের যুদ্ধ হয়েছে সেখানেও ইরান তাদের অনেক নেতৃস্থানীয় লোককে হারিয়েছে, কিন্তু তারপরেও তারা পাল্টা জবাব দিয়েছে। এটি ইরানের জন্য নতুন কিছু নয়। ইরান ইরাক যুদ্ধের সময়ও ইরান তাদের নেতাদের হারিয়েছিল। ঘটনাগুলো কি হয়েছিল আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই, যাতে ভুল হয়ে না যায়। 1981 সালের জুন মাসে ইসলামিক রিপাবলিকান পার্টির কার্যালয়ে একটা বোমা হামলা হয়েছিল এবং এই হামলায় দলটির মহাসচিব মোহাম্মদ বেহেশতি সহ 74 জন উচ্চপদস্থ কর্মকর্তা প্রাণ হারিয়েছিলেন। এবং ওই একই মাসে ইরান ইরাক সীমান্তে এক লড়াইয়ে দেশটির অন্যতম প্রভাবশালী সামরিক কমান্ডার মোস্তফা চামরানও নিহত হয়েছিলেন। আবার 1981 সালের আগস্ট মাসে ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ আলী রাজাই এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ জাভাদ বাহনারকে তেহরানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বোমা হামলা করে হত্যা করা হয়েছিল। মানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বোমা হামলা হয়েছে, প্রধানমন্ত্রী প্রেসিডেন্টকে হত্যা করা হয়েছে, তারপরেও ইরান সেই যুদ্ধে ঘুরে দাঁড়িয়েছিল। কি ঘটেছিল ঘটনা? ওই হামলার সঙ্গে জড়িত ছিল মুজাহিদিন-ই খালাক নামে একটা সশস্ত্র গোষ্ঠী এবং বলা হয়ে থাকে যে বিরোধী এই গোষ্ঠী ইসলামিক রিপাবলিকের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এবং ইরান ইরাক যুদ্ধের সময় সাদ্দাম হোসেনের সঙ্গে একটা সখ্যতা তারা গড়ে তুলেছিল। এই বোমাটি স্থাপন করেছিল মাসুদ কাশ্মীরি নামে একজন লোক। তিনি ছিলেন মুজাহিদিন-ই খালেকের সদস্য এবং তিনি নিরাপত্তা কর্মকর্তার ছদ্মবেশে সরকারে অনুপ্রবেশ করেছিলেন। বিস্ফোরণে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, জাতীয় পুলিশের প্রধান, জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা এবং সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য সহ 8 জন পদস্থ কর্মকর্তা সেবার নিহত হয়েছিলেন। এবং যুদ্ধের শুরুর বছরে এটি ছিল ইরানের জন্য একটা বিশাল ধাক্কা। কিন্তু সেই ধাক্কা কাটিয়ে উঠেও ইরান ইরাকের বিরুদ্ধে তারপর আক্রমণ করেছিল এবং ইরানের ভূখণ্ড থেকে একসময় ইরাকের সব সেনাদেরকে তারা বিতাড়িত করেছিল। এবারে যে 13 জন ভোর রাতে ইরানে ইসরায়েল যে আক্রমণ করেছে, এই আক্রমণ শুধুমাত্র পরমাণু এবং ক্ষেপণাস্ত্র স্থাপনাতে সীমাবদ্ধ ছিল না। এবারে যারা প্রাণ হারিয়েছেন এই হামলায় আমি তাদের নাম একটু বলি। নিহতদের মধ্যে ছিলেন সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, ইরানের রেভলিউশনারি গার্ড কর্পসের কমান্ডার হোসাইন সালামি এবং অ্যারোস্পেস প্রধান আমির আলী হাজিজা দেহ। বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানী এবং সামরিক কর্মকর্তাকেও হত্যা করেছিল ইসরায়েল। কিন্তু এবারও আমরা দেখলাম যে ব্যাপকভাবে আক্রমণ করেছে ইরান ইসরায়েলে। এখন এই যুদ্ধে কে জয়ী হয়েছে এটি একটি প্রশ্ন। ইসরায়েল দাবি করে যে ইসরায়েল এই যুদ্ধে জয়ী হয়েছে, ইরান দাবি করে যে ইরান এই যুদ্ধে জয়ী হয়েছে। যুক্তরাষ্ট্র ভাবে যে সব কৃতিত্ব তার, তিনিই সবকিছু, মানে ডোনাল্ড ট্রাম্প সবকিছু সমাধান করতে পেরেছেন। ইরান এই যুদ্ধবিরতিকে প্রকাশ্যে স্বাগত জানিয়েছে। ইরান বলেছে যে কূটনীতির দরজা খোলা রয়েছে। এখন তাহলে সুপ্রিয় দর্শক, আরেকটি বিষয় রইল, সেটি হলো যে কূটনৈতিকভাবে নিজেদেরকে শক্তিশালী করা। এখন আমরা ব্রিক্সের যে সম্মেলন হচ্ছে সেখানে আমরা দেখছি ইরানের সঙ্গে রাশিয়ার সম্পর্ক আরো নিবিড় হতে পারে, ইরানের সঙ্গে চীনের সম্পর্ক আরো নিবিড় হতে পারে এবং ইরান তাদের কূটনৈতিক সক্ষমতাকে কাজে লাগিয়ে পুরো পরিস্থিতি কিভাবে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে যায় সেগুলো এখন দেখার বিষয়। সব তো শুনলেন সুপ্রিয় দর্শক, এবার আপনার মতামত জানান। আলোচনা কেমন লাগলো, কি মনে হলো এই আলোচনা শুনে? আপনার মন্তব্য কমেন্টে রাখুন। আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।